আসসালামু আলাইকুম। দেখেন, আমি চাইলে এই একটা জনপ্রিয় ভিডিও করতে পারি, যে জনপ্রিয় ভিডিওটা করলে আপনারা আমার খুব প্রশংসা করবেন এবং সেই ভিডিওটার মধ্যে থাকবে প্রতিবাদটা থাকবে মেহেদী হাসান মিরাজকে কেন টি-20 বিশ্বকাপের দলে নেওয়া হয় নাই। কিন্তু আমি যদি একটু লজিক্যালি চিন্তা করি, মেহেদী হাসান মিরাজ ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের মূল বোলার, কিন্তু টি-20 ক্রিকেটে সত্যি কি তাই? একটু পরিসংখ্যান ঘেটে যদি দেখি, গত 6 বছরে 2018 সালের মার্চ মাস থেকে 2024 সালের এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে তার ক্যাপ্টেন 4 ওভারের কোটা পরিপূর্ণ করেছেন টি-20 ম্যাচে মাত্র একবার। আর একটু স্পেসিফিক করে যদি বলি, তাহলে গেল 1 বছরে মেহেদী হাসান মিরাজ কোনো টি-20 ম্যাচই খেলেন নাই। যেই বোলারটা গেল 1 বছরে কোনো টি-20 ম্যাচ খেলেন নাই, তার মানে সেই বোলারটাকে নিয়ে টি-20 ক্রিকেটের পরিকল্পনা করা হচ্ছে না গেল 1 বছর ধরে। প্রতিবাদ যদি করতে হয়, সেটা গেল 1 বছর আগেই প্রতিবাদ করার কথা। আর আরেকটা যে বিষয়টা বললাম, যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত মেহেদী মিরাজ যতগুলো টি-20 ম্যাচ খেলেছেন 18 সালের মার্চ মাস থেকে, একটা মাত্র ম্যাচে, সেটা ইংল্যান্ডের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ওই একটা মাত্র ম্যাচ ব্যতীত কোনো ম্যাচেই মেহেদী হাসান মিরাজকে টি-20 ক্রিকেটে 4 ওভারের বোলিং কোটা পূর্ণ করানো হয় নাই। সো আলটিমেটলি মিরাজকে নিয়ে এই লজিকটা কোত্থেকে আসবে সেটা আমার আসলে বোঝে আসে না। ইভেন এটা এমন না যে মেহেদী হাসান মিরাজকে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের দলে নেওয়া হয় নাই, 2021 সালের টি-20 বিশ্বকাপের দলেও মেহেদী হাসান মিরাজ ছিলেন না। তাই এখন মিরাজকে নিয়ে আলোচনাটা কেন এসেছে আমি জানি না। শেখ মেহেদী হাসানের কথা যদি আমরা বলি, তাহলে ডেফিনেটলি আপনি ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন অফ স্পিনার হিসেবে, শেখ মেহেদী হাসান অনেক পেছনের দিকেই থাকবেন, বা জেনুইন অফ স্পিনারের তালিকায় তাকে রাখাও যাবে না। বাংলাদেশের কনটেক্সট থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভে শেখ মেহেদী হাসানই আপনার বেস্ট অপশনের জায়গা। এখন বেস্ট অপশন তিনি কেন? কয়েকটা কারণ আছে। প্রথমত, আপরাইট সিমে বোলিং করার দক্ষতা। আমি আবারও বলছি, আমি কখনোই বলি না যে শেখ মেহেদী হাসান জেনুইন অফ ব্রেক বোলারদের তালিকায় আপনি তাকে ফেলবেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী, কিন্তু আপনার দেশে নাই জেনুইন অফ ব্রেক বোলার ওই মানের টি-20 ক্রিকেটের জন্য। মেহেদীর সুবিধার জায়গাটা আপরাইট সিমে বল করতে পারেন, সাইড স্পিনের সঙ্গে সঙ্গে আপরাইট সিমটা যেটা হয় যে ড্রপ ইন পিচ কিংবা আমেরিকার মতো কন্ডিশনের যে জায়গাগুলো, সেই জায়গায় আপরাইট সিমে একটু জোরের উপর টেনে টেনে পেছন দিকে বল করাটা, এটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারে টি-20 ক্রিকেটের জন্য। আমরা প্র্যাকটিস ম্যাচের একটু ভিডিও ফুটেজ যদি আপনাদেরকে দেখায়, একটা বিষয় খেয়াল করে দেখবেন, ইন্ডিয়ার সাথে 8টা বল শেখ মেহেদী হাসান জোরের উপরে ব্যাক অফ দ্য লেন্থে করেছেন, যেই 8টা বল থেকে মাত্র একটা রান শেখ মেহেদী হাসান দিয়েছেন। 8টা বল থেকে মাত্র একটা রান ওই ব্যাক অফ দ্য লেন্থ জোনে, পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। একটা উইকেটও তিনি ব্যাটসম্যানকে সামনের দিকে ফরওয়ার্ড করিয়ে তারপর আদায় করে নিয়েছেন। সো ওই ধরনের কন্ডিশনে যেটা হয় যে একটু টানার উপর বোলিং করাটা প্রয়োজন আপরাইট সিমে, সাইড সিম না, আপরাইট সিমে বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার একটু পরিসংখ্যানের আলোকে আসি। এখন ধরুন আপনি শেখ মেহেদী হাসানকে প্রথম চয়েস রাখবেন না কেন? আপনি পরিসংখ্যানের আলোকে যদি যান, 2023 এবং 2024 পাওয়ার প্লে বোলিংয়ে যদি আমরা শেখ মেহেদী হাসানের পরিসংখ্যানটা দেখি, 2023 সালে পাওয়ার প্লেতে তার বোলিং ইকোনমিটা 4-এর একটু বেশি। টি-20 ক্রিকেটে মাইন্ডেড একজন স্পিনার পাওয়ার প্লে বোলিং করছেন, 4-এর একটু বেশি তার ইকোনমি রেটটা। 2024 সালে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা তার খুব বাজে গেছে, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। এই সিরিজটার কারণে তার ইকোনমি রেটটা বেড়ে 7-এর একটু বেশি। তারপরও একটা স্পিনারের জন্য পাওয়ার প্লেতে আপনি সেটাকে বলতে পারেন না যে সেটা খুব বেশি খারাপ বা সেটা খারাপ, এটা ডেফিনেটলি উইদিন দ্য লিমিটের মধ্যে রয়েছে। আর একটু দূরে যদি আমরা যাই, এই তো গেল বছর নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ যে টি-20-তে জিতলো, 2টা ম্যাচে এমন আছে, শেখ মেহেদী হাসান খেয়াল করে দেখেন, একটা ম্যাচে 4 ওভার বল করে 18 রান দিয়ে 2টা উইকেট, একটা ম্যাচে 4 ওভার বল করে 14 রান দিয়ে 2টা উইকেট। মানে নিউজিল্যান্ডের মাটিতে টি-20 ক্রিকেটে তার ইকোনমি রেটটা 5-এরও নিচে মেনটেন করেছেন। সো আমি আবারও বলি, আমি বলছি না শেখ মেহেদী হাসান ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফ ব্রেক বোলার্স না, তাকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি অফ ব্রেক বোলারের তালিকাতেও হয়তো ওইভাবে রাখতে চাইবেন না, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে টি-20 ক্রিকেটে দরকার ইন্টেলিজেন্ট বোলিং, একটু ভ্যারিয়েশনের জায়গা, জোরের উপর বোলিং করা, ওইটা তিনি করতে পারেন, যেটা আনফর্চুনেটলি আমাদের দেশে আসলে আর কেউ ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেন না। আপনার হাতে অপশনের জায়গা নেই। আপনি এখন মিরাজ আর শেখ মেহেদীর কম্পেয়ার করতে চাইলে, আমি বললাম তো যে যদি জনপ্রিয় হতে চাই, আমি কন্টেন্ট বেস কাজ করতে চাই, আমি বলতেই পারি যে হ্যাঁ মেহেদী মিরাজকে কেন নেওয়া হয় নাই। কিন্তু মেহেদী মিরাজ তো 1 বছর ধরে টি-20-র পরিকল্পনাতেই নাই। তিনি 2021 সালেও টি-20 বিশ্বকাপ খেলেন নাই। ইভেন আপনি যদি চিন্তা করেন 18 থেকে 24 পর্যন্ত তাকে আপনি মেইন বোলার হিসেবে ব্যবহারই করতে পারেন নাই। একটা মাত্র ম্যাচে তাকে 4 ওভার ব্যবহার করা হয়েছে, সেখানে শেখ মেহেদী হাসানকে ফ্রিকোয়েন্টলি 4 ওভারের জন্য ব্যবহার করা হয়। সো আমাদের হাতের অপশনের জায়গাটা এরকম, যেখানে শেখ মেহেদী হাসানকে আপনার 4 ওভারের বা যে অফ ব্রেক বোলারকে আপনি নেবেন অ্যাজ আ স্পিনার মেইন বোলার হিসেবে নেবেন,
তাকে আপনার 4 ওভার বোলিং করাতেই হবে, আপনার কোনো বিকল্প নাই। এবার আপনি আসতে পারেন যে তানভীরকে কেন নেওয়া হয়েছে, মেহেদী মিরাজকে কেন নেওয়া হয় না। দেখেন, আপনি মেহেদী মিরাজের সঙ্গে শেখ মেহেদীকে কম্পেয়ার করতে পারেন, দুইজনে অফ ব্রেক বোলার, ডানহাতি অফ ব্রেক বোলার। একটা টিমের যখন কম্বিনেশন সেট করা হয়, অল্টারনেট অপশনের বেইজে চিন্তা করা হয়। শেখ মেহেদী যদি ইনজুরিতে পড়েন, শেখ মেহেদী যদি না থাকেন, মাহমুদুল্লাহ রিয়াদ তাকে কাভার করতে পারেন, বা কোনো ম্যাচে শেখ মেহেদী হয়তো বা ভালো বোলিং করলেন না, মাহমুদুল্লাহ রিয়াদ কাভার করতে পারেন, নাজমুল শান্ত বোলিং করে কাভার করতে পারেন। আপনার হাতে ব্যাকআপ অফ ব্রেক বোলিংয়ের অপশন রয়েছে। সাকিব আল হাসান যদি কোনো ম্যাচে ফেল করেন, সাকিব আল হাসান যদি ইনজুরিতে পড়েন, সেটাকে কাভার আপ করার জন্য লেফট আর্ম স্পিনার আছে। আপনাকে চিন্তা কিন্তু ওইভাবে আপনি কিন্তু তানভীরের সঙ্গে মেহেদী মিরাজের কম্পেয়ার করতে পারবেন না। তানভীর লেফট আর্ম স্পিনার, এটার আলাদা কাজ। মেহেদী মিরাজ রাইট আর্ম অফ ব্রেক বোলার, সেটার আলাদা কাজ। কিংসটাউনের মতো মাঠে যেখানে নেপাল এবং নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ম্যাচ খেলবে, সেখানে লেফট আর্ম স্পিনারদের ট্র্যাক রেকর্ড ভালো। সুলেমান বেন ভালো করেছেন, জুলফিকার বাবর ভালো করেছেন। সো ওই জায়গাটা লেফট আর্ম স্পিনারদের একটা ডমিনেশনের জায়গা আছে। আরেকটু স্পেসিফাই করে যদি বলি, নেদারল্যান্ডস এবং নেপালে মাত্র একজন বাহাতি ব্যাটার রয়েছেন, বাকি সব ডানহাতি ব্যাটার। সো ওই জায়গাটা আপনার বাড়তি একটা বাহাতি স্পিনারের প্রয়োজন হতে পারে। এখন আপনি মিরাজের সঙ্গে তানভীরকে কম্পেয়ার করতে পারবেন না। তানভীরকে কেন নেওয়া হলো আপনি বলতে পারবেন, কেন নাসুমকে নেওয়া হলো না, কেন তাইজুলকে নেওয়া হলো না, কেন তানভীরকে নেওয়া হলো, সেই ডিবেট আসতে পারে। কিন্তু মিরাজের প্রসঙ্গ ঘেটে তানভীরকে কেন নেওয়া হয়েছে, দুইটার তো কম্বিনেশনই ডিফারেন্ট। এখন খুব সিম্পল একটা ব্যাপার যে আপনার একটা পরিবারে এক একজন সদস্যের এক একটা কাজ। এখন যে সদস্যের কাজ হচ্ছে ভাত রান্না করা, সেই সদস্যকে তো আপনি বলতে পারবেন না যে, বা তার কাজকে তো আপনি অন্য কোনো কাজের সাথে কম্পেয়ার করতে পারবেন না যিনি বাইরে কাজ করেন। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতেই যে ভাত রান্না করা আর অফিস সামলানো দুইটা যেমন ডিফারেন্ট জিনিস, ঠিক তেমনি ভাবে লেফট আর্ম স্পিন করা, রাইট আর্ম অফ ব্রেক করা, টিমের কম্বিনেশন অনুযায়ী দুইটা স্পটে দুইজন আলাদা মানুষকে প্রয়োজন হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি তানভীরের জায়গাটা আপনি কম্পেয়ার করতে পারেন তাইজুল বা নাসুমের সাথে, নট মেহেদী মিরাজ। মেহেদী মিরাজের কম্পারিজনটা আসবে শেখ মেহেদী হাসানের সাথে। এখন শেখ মেহেদী হাসানের সঙ্গে কম্পারিজনটা আসলে ওই জায়গাটা টি-20 ক্রিকেটে কি আসলেই মিরাজ শেখ মেহেদী হাসানের চাইতে ক্যাপ্টেনের বা টিম ম্যানেজমেন্টের ট্রাস্ট উঠবে কিনা ইন টি-20 ক্রিকেট? আবারও বলি, ওয়ানডে টেস্টে হি ইজ বিন দ্য বেস্ট ফর বাংলাদেশ, কিন্তু টি-20 ক্রিকেটে তিনি তো 1 বছর ধরে প্ল্যানেই নাই। সো জনপ্রিয় কন্টেন্ট বহুত কিছুই করতে পারি, লজিক্যাল কন্টেন্টের কথাই বললাম, আপনারাই বিবেচনা করবেন। টিমের রেজাল্ট খারাপ হবে ভালো হবে সেটা ডিফারেন্ট ইস্যু। টিমের যে অবস্থা সেটা আপনি আমেরিকায় খেলেন, ওয়েস্ট ইন্ডিজে খেলেন, বিকেএসপিতে খেলেন, রেজাল্ট সেমই মনে হচ্ছে। কিন্তু লজিক্যাল জায়গা থেকে কোন প্লেয়ারকে নেবেন, ইভেন মেহেদী মিরাজ বা অন্যান্য যারা আছেন, সাইফুদ্দিন, আপনি যাদের কথাই বলেন না কেন, টিমের ব্যাটিং এর যে অবস্থা, এই অবস্থায় আপনি যারাই আনেন না কেন, কোনো লাভই আসলে নাই। ওই 1-2 প্লেয়ার খুব বেশি ম্যাসিভ কোনো পরিবর্তন আসলে করতে পারবে না। সো আমার কাছে মনে হয় ওই কে থাকলে কি হতো বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত, আমি একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সাকিব আল হাসান বাদে এমন কোনো ক্যারেক্টার আসেন নাই, বা পিক ফর্মের তামিম ইকবাল বাদে এমন কোনো ক্যারেক্টার আসেন নাই যারা সিঙ্গেল হ্যান্ডেডলি অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারে। সো ফ্যাক্টরটা ওই জায়গাটায়। আরো 2 জনের নাম মেনশন করতে হবে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ এখনো টিমের সঙ্গে আছেন। সো এই ব্রাঞ্চ অফ প্লেয়ার্স ছাড়া এমন কেউ এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই যে টি-20 ক্রিকেটে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ পরিবর্তন করতে পারে। মুশফিকুর রহিম সিঙ্গেল হ্যান্ডেডলি নিদাস ট্রফিতে ম্যাচ পরিবর্তন করেছেন, সেটা আমরা দেখেছি, এই কিছু প্লেয়ার ছাড়া। সো এই এখন আপনি যতই কেউ করেন না কেন, এ নাই কেন, ও থাকলে, ওই থাকলে, আপনি এমন বেশ কিছু করে ফেলতে পারতেন না যেটা এখন আপনি করতে পারবেন না। আপনার ব্যাটিং এর মূল গোড়াতেই ঠিক নেই, আসলে করলে এর মধ্যেই করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।